আহমেদাবাদ থেকে দিল্লিগামী যে বিমান রীতিমতো বলা যায় দুর্ঘটনার ফলে রীতিমতো 265 জন, অন্তত 265 জন মানুষের মৃত্যু হয়েছে। প্রশ্ন কিন্তু বারবার এসেই যাচ্ছে একটাই, যে এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে। চক্রান্তের বিষয়টি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তার কারণ এই এয়ার ইন্ডিয়া নিয়ে ভারতবর্ষের ইতিহাস দীর্ঘদিন থেকে জড়িত, স্বাধীনতার আগে থেকে কিন্তু জড়িয়ে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেই এয়ার ইন্ডিয়া যখন আক্রান্ত হয়, সেই আক্রান্তটা কিন্তু সারা দেশেই লাগে। তার কারণ আমরা যদি একটু বলি, এই এয়ার ইন্ডিয়া তৈরি করেছিলেন JRD টাটা, রতন টাটার পিতা, এবং তিনি একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন। এবং সেই বলা যেতে পারে JRD টাটা যখন তৈরি করেন, সে সময় ডাকের জিনিসপত্র নিয়ে আসা হতো, এবং সেইখান থেকেই বলা যেতে পারে তারপরেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই এয়ার ইন্ডিয়াকে বলা চলে যেতে পারে ভারত সরকারের সঙ্গে যুক্ত করে না, অর্থাৎ যেটা তৈরি করেছেন JRD টাটা তা ভারত সরকার নিজেদের কন্ট্রোলে নিয়ে নেন। তারপর থেকেই ভারত সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হতো। কিন্তু বলা যেতে পারে তারপরে এই এয়ার ইন্ডিয়া কিন্তু বারবার ক্ষতির মুখে পড়ে, যদিও এই এয়ার ইন্ডিয়াকে রোল মডেল করে এগিয়ে গেছে সিঙ্গাপুর এয়ারবেস, যা কিন্তু এই মুহূর্তে জগৎ বিখ্যাত। এবং তারপর থেকে সেই যে লসে রান করার পর 2022 সালে এয়ার ইন্ডিয়া কিনে নেয় রতন টাটা এবং টাটা গ্রুপ কিনে নেয়। তারপর থেকেই বলা যেতে পারে নতুনভাবে তৈরি একটা কিন্তু চেষ্টা। কিন্তু সেই এয়ার ইন্ডিয়া ইতিহাস আরও যদি বলা হয়, এই এয়ার ইন্ডিয়ার পাইলট ছিলেন একসময় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এয়ার ইন্ডিয়াতে যাতায়াত করেছেন পণ্ডিত জওহরলাল নেহরু, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, মহাত্মা গান্ধী, প্রত্যেকেই। ফলে ইতিহাস কিন্তু জড়িত রয়েছে। সেই এয়ার ইন্ডিয়ার যে দুর্ঘটনা ঘটলো, অর্থাৎ আহমেদাবাদ থেকে লন্ডনগামী যে বিমান, যেখানে 265 জন যাত্রী ছিলেন, 230 জন, তার মধ্যে 229 জন যাত্রী প্রয়াত হয়েছেন, এবং 12 জন ক্রু মেম্বার তারাও প্রয়াত হয়েছেন। এবং সেই যে মেডিকেল কলেজের সেখানে হোস্টেলে যে ধাক্কা মারে, সেখানেও অন্তত 12 জন জুনিয়র চিকিৎসক নিহত হয়েছেন এবং 50 জন প্রায় আহত। তা নিয়ে আজকে সারা চর্চা করব আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি সত্যজিৎ পাল, আপনারা দেখছেন শব্দের কাটাকাটি। এই এয়ার ইন্ডিয়ার কথা যদি বলতে হয়, কীভাবে দুর্ঘটনা ঘটলো, তার নিয়ে কিন্তু প্রশ্ন এসেই যাবে। তখন যদি আমরা প্রথমেই বলি, এই এয়ার ইন্ডিয়া তদন্ত করতে নিয়েছে 7টি সংস্থা। গুজরাট পুলিশ রয়েছে, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো রয়েছে, বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর জেনারেল রয়েছে, যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত শাখা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড রয়েছে, তারাও কিন্তু তদন্ত করতে চেয়েছে, ফেডারেল এভিয়েশন জাতীয় তদন্তকারী সংস্থা। একটু দেখানোর চেষ্টা করবো আপনাকে গতকাল দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটলো একটা ম্যাপের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আহমেদাবাদ এয়ারবেস থেকে যখন রান করে ঠিক সেই সময় রানওয়ের দৈর্ঘ্য মাত্র 3505 মিটার, খুব অল্প, অর্থাৎ 3505 মিটার থেকে রানওয়ে থেকে এই দুর্ঘটনা কিন্তু ঘটে। দেখুন, প্লেন ছাড়লো এবং ছাড়ার পরেই এই দুর্ঘটনা ঘটে। ডাক্তারদের হোস্টেল, সেই হোস্টেলে গিয়ে ধাক্কা মারে। সময়টা ছিল ঠিক দুপুর 1:40 এবং সেই সময় কিন্তু ক্র্যাশটা হয় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থাৎ আহমেদাবাদে। সেখান থেকে কিন্তু যাত্রা শুরু, এবং তারপরেই সবথেকে বেশি বিমান দুর্ঘটনা ঘটেছে যে দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র, 864টি বিমান দুর্ঘটনা ঘটেছে। এরপরে রয়েছে রাশিয়া 539টি, তারপরে রয়েছে কানাডা 191টি, এরপরে ব্রাজিল 190, কলম্বিয়া 184টি বিমান দুর্ঘটনা ঘটেছে। সুতরাং বোঝা যাচ্ছে এই বিমান দুর্ঘটনা কিন্তু নতুন কিছু নয়। যুক্তরাজ্যে 110 বার এই বিমান দুর্ঘটনা ঘটেছে। ইন্দোনেশিয়ায় 106 বার বিমান দুর্ঘটনা কবলে পড়েছে। ফ্রান্সে 105 বার বিমান দুর্ঘটনা কবলে পড়েছে। মেক্সিকো 102 বার, এবং ভারতবর্ষে এই নিয়ে 96 বার বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। সুতরাং কোনো দেশই কিন্তু কম নয়। সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র হলেও ভারতবর্ষে এই নিয়ে 96 বার দুর্ঘটনা কবলে পড়েছে বিমান, যেটা কিন্তু গতকাল সারা দেশকে কাঁপিয়ে দিচ্ছে। এবং সেই দুর্ঘটনা 1985 সালের 23শে জুন আটলান্টিক মহাসাগরে বিমান দুর্ঘটনা ঘটেছিল, এবং সেখানে মৃত্যু হয়
329 জনের। আপনারা দেখছেন 29 জুন 1985 সালের 23 জুন আটলান্টিক মহাসাগরে বিমান দুর্ঘটনা ঘটে এবং সেখানে 329 জন কিন্তু যাত্রী মৃত্যু হয়। এবং এই এয়ার ইন্ডিয়ার বিমানে বলা যায় বোমা বিস্ফোরণ ঘটেছিল এবং সেখানে কিন্তু খালিস্তানি যোগের কিন্তু একটা সন্ধান পাওয়া গেছিলো, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ খালিস্তানিদের সেই যোগটা কিন্তু পাওয়া গেছে এই আটলান্টিক মহাসাগরে যে বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে 329 জন যাত্রীর মৃত্যু হয়। আপনারা বুঝতে পারছেন এই খালিস্তানিরা কিন্তু এবারেও কিন্তু খালিস্তানি আলাদা নয়। এরপর 1996 সালের 12ই নভেম্বর চরখি দাদ্রি হরিয়ানাতে, অর্থাৎ হরিয়ানার চরখি দাদ্রিতে বিমান দুর্ঘটনা ঘটে 1996 সালের 12ই নভেম্বর এবং মৃত্যু হয়েছিল 349 জনের। এবং মাঝ আকাশে দুই বিমানের ধাক্কা লাগে। দুর্ঘটনার কারণ মাঝ আকাশে দুই বিমানের ধাক্কা লাগে এবং যার ফলে 349 জন যাত্রী ক্রু মেম্বারের মৃত্যু হয় 1996 সালের 12ই নভেম্বর হরিয়ানার চরখি এবং দাদ্রিতে এই দুর্ঘটনা ঘটে। এরপর 2000 সালের 17ই জুলাই পাটনায় বিমান দুর্ঘটনা ঘটেছিল এবং সে সময় মৃত্যু হয় 60 জন যাত্রীর এবং বিমানটি নিয়ন্ত্রণ হারায়। আপনারা দেখছেন পাটনায় বিমান নিয়ন্ত্রণ হারায় 2000 সালের 17ই জুলাই, যেখানে 60 জন মানুষের বা 60 জন যাত্রী কিন্তু মৃত্যু হয়। খুব গুরুত্বপূর্ণ। পরপর যে বিমান দুর্ঘটনা ঘটনাগুলো আমরা দেখাচ্ছি দেখুন। 2000 সালের 17ই জুলাই বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পাটনায় এবং সে সময় 60 জন যাত্রী মৃত্যু হয়। এরপর 2010 সালের 22শে মে যেখানে ব্যাঙ্গালোরে 158 জন যাত্রী মৃত্যু হয় এবং দুর্ঘটনার কারণ ল্যান্ডিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বিমানটি। ল্যান্ডিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বিমানটি এবং যার ফলে 158 জন যাত্রীর মৃত্যু হয় ব্যাঙ্গালোরে 2010 সালের 22শে মে, যেখানে ল্যান্ডিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বলা চলে দুর্ঘটনা ঘটে। এরপর 2020 সালের 7ই আগস্ট কোঝিকোড়ে 2020 সালের 7ই আগস্ট কোঝিকোড়ে, যেখানে কিন্তু ভারী বৃষ্টির মধ্যে অবতরণের চেষ্টা করে এবং সে সময় 21 জন যাত্রীর মৃত্যু হয় 2020 সালের 7ই আগস্ট কোঝিকোড়ে এই দুর্ঘটনা ঘটে এবং যেখানে কিন্তু 21 জন যাত্রীর মৃত্যু হয়। এরপর 2025 সালের 12ই জুন অর্থাৎ গতকাল আহমেদাবাদে, যেখানে মৃত্যুর সংখ্যা 241 জন, অর্থাৎ বিমানে ছিলেন 241 জন যাত্রী কিন্তু মৃত্যু হয় এবং দুর্ঘটনার কারণ এখনও কিন্তু স্পষ্ট নয়। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা কিন্তু এখনও স্পষ্ট নয়, তদন্ত কিন্তু চলছে জোর প্রক্রিয়ায়। অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড ওয়ারেন এই ব্ল্যাক বক্স তৈরি করেছিলেন। এরপর 1934 সালের বলা যেতে পারে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান তার পিতা। তারপরে কিন্তু এই ব্ল্যাক বক্স তৈরি তার মাথায় আসে এবং যেটা 1953 সালে তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড ওয়ারেন। এই ব্ল্যাক বক্সে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই ব্ল্যাক বক্সের মাধ্যমে নানান তথ্য কিন্তু উঠে আসবে। সেই ব্ল্যাক বক্স ইতিমধ্যে কিন্তু তদন্তকারী সংস্থা উদ্ধার করেছে আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে, এবং এই ব্ল্যাক বক্স থেকে যে তথ্য আসতে পারে তা হচ্ছে ফ্লাইট সম্পর্কিত ডেটা সংগ্রহ করা এবং ব্ল্যাক বক্স বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডারে থাকে। বুঝতে পারছেন এই ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ তদন্তের ক্ষেত্রে। ফ্লাইট সম্পর্কিত ডেটা সংগ্রহ করা, ব্ল্যাক বক্স বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার, গতি, উচ্চতা এবং দিক নির্দেশ করে এই ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সের ককপিট, ভয়েস রেকর্ডার অংশ পাইলট এবং পাইলটদের মধ্যে হওয়া সমস্ত কথাবার্তা রেকর্ড করে। এছাড়াও বিমানের ভেতরের শব্দ যেমন অ্যালার্ম, যান্ত্রিক আওয়াজ সংরক্ষিত থাকে এই ব্ল্যাক বক্সে।
দুর্ঘটনার আগে এবং দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল তা বোঝার জন্য এই তথ্যগুলো বিশ্লেষণ করা হয়। ব্ল্যাক বক্সের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে বিমানের নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি আনা হয়। এটি ভবিষ্যতে একই রকমের দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হয়ে ওঠে। ফ্লাইট সম্পর্কিত ডেটা সংগ্রহ করা। ব্ল্যাক বক্স বিমানের মধ্যে গতি, উচ্চতা, দিক নির্দেশ করবে এই ব্ল্যাক বক্স। ইতিমধ্যে আমাদের মধ্যে যারা যুক্ত হয়েছেন তার সঙ্গে একটু পরিচয় পর্ব সারব। আমাদের মধ্যে আছেন কংগ্রেস সমর্থক রতনওয়ালা। রতনবাবু, আপনাকে স্বাগত। এবং বিজেপি মুখপাত্র সৌমজিৎ ঘোষ। সৌমজিৎবাবু, আপনাকে স্বাগত জানাই। সৌমজিৎবাবু, গতকাল যে ঘটনা ঘটেছে গোটা দেশ শোকাহত বলা যেতে পারে। গতকালই সেখানে ছুটে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আজ সেখানে চলে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই যে দুর্ঘটনা ঘটেছে কারণ এখনও স্পষ্ট নয়। অনেকেই নাশকতার কথা বলছেন বা কোথাও যান্ত্রিক ত্রুটির কথাও কিন্তু উঠে আসছে। কিন্তু প্রশ্ন যে দুর্ঘটনা ঘটেছে যার ফলে 265 জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, যা কিন্তু গোটা দেশে কাঁপিয়ে দিয়েছে। আজ প্রধানমন্ত্রী যখন যান সেই হোস্টেল পরিদর্শন করতে এবং বলা হচ্ছে সিভিল হাসপাতালেও যান, সেখানে যে একজন যাত্রী যিনি বেঁচে রয়েছেন তার সাথেও কথা বলেন এবং জুনিয়র চিকিৎসকরা যারা আহত তাদের সাথেও কথা বলেন এবং দুর্ঘটনা স্থলও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই ঘটনা যেটা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে, ঠিক কী কারণে ঘটলো বলে আপনার মনে হয় সঞ্জিতবাবু? সঞ্জিতবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সঞ্জিতবাবু শুনতে পাচ্ছেন? সঞ্জিতবাবু শোনা যাচ্ছে? একটু যোগাযোগ সামান্য ত্রুটি দেখা গেছে। যে ঘটনা ঘটেছে যার ফলে 265 জন দেশের নাগরিকের মৃত্যু হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। গোটা দেশ শোকস্তব্ধ। এবং ব্ল্যাক বক্সের কথা যেটা বলছিলাম, আরেকটু বলে রেখে ব্ল্যাক বক্স কিন্তু একেবারেই ত্রুটিহীন নয়, অর্থাৎ একবারেই নিখুঁত তথ্য দেবে তাও কিন্তু নয়। এনটিভিএস এর যে তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় 2024 সালের জেজু এয়ার বিমান দুর্ঘটনার সময় টেক অফের যে মুহূর্তের তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্য, তা কিন্তু হারিয়ে গিয়েছিল এই ব্ল্যাক বক্স থেকে। এবং একইভাবে 2014 সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 370 এর ব্ল্যাক বক্সটি কখনও পাওয়া যায়নি, সেটাও কিন্তু একটা বড় অত্যন্ত গুরুত্ব। সুতরাং বোঝা যাচ্ছে এই ব্ল্যাক বক্স যে একেবারে ত্রুটিহীন তা কিন্তু বলা সম্ভব নয়। এবং সেই ব্ল্যাক বক্স ইতিমধ্যে উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। এবং খুব শীঘ্রই হয়তো এই দুর্ঘটনার প্রকৃত কারণ হয়তো খুব শীঘ্রই সামনে আসতে পারে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে 265 জন দেশের শহর নাগরিক এবং বিদেশের নাগরিককে আমরা হারিয়েছি, যেটাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক বলা যেতেই পারে। বোয়িং 787 ড্রিমলাইনারের সমস্যা, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ওভার হিটিংয়ের যে আগুন ধরে। বোয়িং 787 এই নিয়ে কিন্তু সমস্যা বেশ কয়েকবার থেকে গেছে, কারণ বোয়িং 787-এর যে যান্ত্রিক ত্রুটির কথা বারবার কিন্তু সামনে এসছে। বোয়িং 787 ড্রিমলাইনারের সমস্যা এবং বিমান ইঞ্জিনে ফুয়েল লিক করে, এই তথ্য কিন্তু বারবার সামনে। এবং বোয়িং 787 নিয়ে কিন্তু বহুবার কিন্তু সমালোচিত হয়েছে এবং অনেক উচ্চতায় ইঞ্জিনে বরফ জমে যায়। এই বোয়িং 787.8-এর ইঞ্জিনের আইস শেডিং ঠিকমতো কাজ করে না অনেক ক্ষেত্রে। বোয়িং 787-এ বেশ কিছু ত্রুটি কিন্তু বারবার দেখা গেছে এবং জিইএনএক্স ইঞ্জিনে বেশি সমস্যা। বোয়িং 787/8 জিইএনএক্স ইঞ্জিনে বেশি সমস্যা কিন্তু বারবার দেখা গেছে। এবং জিইএনএক্স রোলস রয়েস লিথিয়াম আয়ন ব্যাটারি এবং বিমানের সব কিছু ঠিক খতিয়ে দেখা হয়েছিল কি না প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। টেক অফের আগে চেকিংয়ে কোনো ত্রুটি ধরা পড়লো না, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন।
কিন্তু আরেকটু জিনিস আপনারা জানি রাখি, এই বিমান রান করার আগে কিন্তু একটা টুইট কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তার আগে অর্থাৎ বিমানটি যখন এর আগে যখন ফিরে আসার সময় সেখানে কিন্তু ইলেকট্রিকগত একটা কিন্তু সমস্যা হচ্ছে, টুইট কিন্তু ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি তদন্তের ক্ষেত্রে চলছে, এখন তদন্তের পরই সামনের সমস্ত বিষয়। বিমান দুর্ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসছে। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এত উঁচু বহুতল কিভাবে নির্মাণ হলো, খুব গুরুত্বপূর্ণ। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এত উঁচু বহুতল কিভাবে নির্মাণ হলো, বা এখানে কি কোনো রকম অনুমতি নিয়ে কি নির্মাণ করা হয়েছে এত বড় উঁচুতল, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এত বড় উঁচু বহুতল নির্মাণ হলো কী করে? বিমানবন্দরের আশেপাশে 5 তলার উঁচু বাড়ি হয় না, বিমানবন্দরের আশেপাশে 5 তলার উঁচু বাড়ি হয় না। আমরা যাদের সাথে কথা বলে একটু পরিচয় পর্ব সারব। আমাদের মধ্যে আছেন বিজেপি মুখপাত্র সঞ্জিত ঘোষ। সঞ্জিতবাবু, আপনাকে স্বাগত। এবং কংগ্রেস নেতা রতনবাবু, আপনাকে স্বাগত জানাই। সঞ্জিতবাবু, গতকালকের ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিচ্ছে বলা যেতে পারে। গতকালই সেখানে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, আজ সেখানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা যেভাবে দেখেছি, আজকের বডি ল্যাঙ্গুয়েজ ছিল পুরোপুরি আলাদা, একেবারে শোকস্তব্য, যেখানে 265 জন নিরাপদ মানুষের মৃত্যু হয়েছে। এবং তিনি যান সেখানে ঘুরে দেখেন, দুর্ঘটনার স্থল ঘুরে দেখেন, এবং সিভিল হাসপাতালে যান, যে একজন ব্যক্তি যিনি জীবিত রয়েছেন তার সাথেও কথা বলেন, এবং যে চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা আহত হয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে বিমান দুর্ঘটনা ঘটলো, যেখানে বিমানের বা বিমান ঘাঁটির পাশে যদি বলি এত বড় বহুতল 5 তলা বিল্ডিং থাকার কথা নয়, তাহলে এখানে কোথাও কি একটা অনুমতির কোনো প্রয়োজন কি পড়লো না? সঞ্জিতবাবু, গুজরাটে তো আপনাদের সরকার রয়েছে। হ্যাঁ, দেখুন, প্রথমেই বলবো যে 265 জনের মৃত্যু এবং মেডিকেল কলেজের যে ক্যান্টিনের ওপরে এই বিমান ভেঙে পড়া, তো এখানেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। প্রত্যেকের মানে আত্মার প্রতি শান্তি কামনা করি। এবং এটা দুর্ঘটনায় মানুষ মারা গিয়েছেন, তাদের পাশে এসে থাকতে হবে, পাশে থাকা প্রয়োজন। এই সময়টা রাজনীতি করার সময় না। দেখুন, এটা গুজরাট আহমেদাবাদে হয়েছে বলে অনেকের মনে হচ্ছে এরকম রাজনীতির কথা না সঞ্জিতবাবু, বিমান আমি এত আমি কাছে, হ্যাঁ, আমি আসছি, আপনার প্রশ্নের উত্তরেই আসছি। বিমানবন্দরের এত কাছে 5 তলা বিল্ডিং, এটা নিয়ে কিন্তু হ্যাঁ, প্রশ্ন তো উঠে আসছে। এই এটা এই যে রাজনীতির কথা প্রশ্ন, নয়। না না না, রাজনীতির কথা নয়, আমি আমার জায়গাটাই বলছি যে সেখানে দেখুন একটা 5 তলা বিল্ডিং হয়েছে, অনুমতির ব্যাপার এরকম। দেখুন দমদম এদিকেও আপনি রাজারহাট, তারপরে আপনার মধ্যমগ্রাম এদিকেও দেখুন কত বড় বড় বিল্ডিং হয়ে আছে। তো সেখানে সব সরকারের এই ব্যাপারটাকে দেখা উচিত। এই যে জায়গাটাকে শুধু 5 তলা একটা বিল্ডিং হয়েছে বলে সেইখানে থেকেই এই জিনিস হয়েছে তা নয়। কারণ এটা দেখতে হবে যে দুর্ঘটনা যখন ঘটে তখন কাউকে কিছু বলে আসে না। এবং দুর্ঘটনা ঘটার পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তুরন্ত, মানে একেবারে দুরন্ত গতিতে ওখানে পৌঁছে যান, তাদের পাশে থাকেন। আজকে আমরা দেখেছি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনিও ছিলেন, হাসপাতালে গেছেন। এবং একজন যে জীবিত ব্যক্তি রমেশজি, তার কাছেও তিনি গেছেন, শুনেছেন কিভাবে এই ঘটনা ঘটেছে। তো এটা একটা ঘটনা। কিন্তু একটা জায়গায় এখানে আসতে হবে যে এইটা সব থেকে বেশি হাইলাইট হচ্ছে এবং সবার মধ্যে একটাই কথা হচ্ছে, বিভিন্ন জায়গাতেই আমি এই কথা শুনতে পাচ্ছি, দেখছি, সেটা হচ্ছে কি গুজরাট আহমেদাবাদ। এই আহমেদাবাদ গুজরাট বলেই কি এত বেশি প্রশ্ন চিহ্ন, নাকি এটা যদি অন্য কোনো জায়গায় হতো তাহলে এত কথা হতো না? কিন্তু একটা জিনিস কি, দুর্ঘটনাকে কখনো বলে আসে না, দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা। এবার একটা জিনিস, এত বড় একটা ঘটনা ঘটেছে, তার জন্য তদন্ত করতে হবে, তদন্ত এনআইএ তদন্ত হবে, তদন্ত করবে, তদন্ত করে দেখা যাবে যে প্রকৃত দোষী কারা বা কিভাবে ঘটনা ঘটেছে। শুধুই নিছক দুর্ঘটনা নাকি এর মধ্যে কোনো সাপোর্টেজ আছে, সেটাও দেখতে হবে। তো সেই জায়গা থেকে পর পরিষ্কার হবে যে কিভাবে কি হয়েছে। এইবার আসছি, তো পরিষ্কার এই যে জায়গাটাতে, সেটা হচ্ছে দেখুন, দুর্ঘটনা যখন ঘটে গেছে সকলেই এই কথা বলবে এবং সকলেই এটা বলার চেষ্টা করবে, কিন্তু তাদেরকেও বুঝতে হবে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের পাশে সবাইকে দাঁড়িয়ে থেকে সমবেদনা জানানোর দরকার। এবং
এটা টাটা নেওয়ার পরে এয়ারলাইন্স ইন্ডিয়ার পক্ষ থেকেও এখানে ক্ষতিপূরণের একটা ব্যাপার এসছে এবং তারা ঘোষণা করেছে। তো সেখান থেকে দেখুন, দুর্ঘটনা হওয়ার পরে অনেকে কাটাছেঁড়া করবে, অনেকে অনেক কথা বলবে, তবে আমি এইটুকু বলবো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এর উপর আস্থা রাখতে হবে। কারণ দোষী যদি কেউ থাকে তাহলে নিশ্চয়ই খুঁজে বার করবেন। কারণ এটা হচ্ছে নতুন ভারত। এই ভারতে যদি কেউ মানে নাশকতামূলক কাজ করার চেষ্টা করে, তাকে কিন্তু রেয়াত করা হয় না তাহলে এবং কি তাকে ছাড়া হয় নাশকতার না। সম্ভাবনা দেখছেন আপনি, সঞ্জিত বাবু? না না, আমি বলছি, আমি কি বললাম যে যদি নাশকতা হয়ে থাকে হুম আর হুম। নিছকই যদি দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে তো কিছু করার নেই। কারণ একটা বিমান, আমরা যতদূর শুনেছি, গত এই বিমানটা নাকি দুদিন আগেতেও একটা লং জার্নি করে এসছে, আবারও যাবার চেষ্টা করেছে। তো এবারে টেক অফের পর যে দুর্ঘটনা ঘটেছে, অনেকে বলছেন যে ওখানে পাখির মানে ইয়েতে ডানায় ধাক্কার কথাও নাকি বলছে, হ্যাঁ। হ্যাঁ, তো হুম। সেই জায়গাটা থেকে প্রকৃত সত্য কি, এই যে ব্ল্যাক বক্স, সেটার ওপর থেকেই তো সবকিছু তথ্য উদ্ঘাটন হবে। আসার তো সম্ভাবনা নেই, তাদের হ্যাঁ একদম। হ্যাঁ তো সেই জায়গাটাতে কিছুটা সময় দিতে হবে। এখানে রাজনীতির কচকচানি না করে সমবেদনা জানানো উচিত, এবং এখান থেকে একটা জিনিস পরিষ্কার করা উচিত, সেটা হচ্ছে, যদি এই এত বড় দুর্ঘটনা ঘটে থাকে, আজকে কত তাজা প্রাণ চলে গেল, তাদের পাশে থেকে তাদেরকে মানে পরিবারকে পাশে দাঁড়িয়ে তাদেরকে ওই মানে হৌসলা দেওয়া উচিত যে কিছু না, ভেঙে পড়ার কোনো কারণ নেই, এগিয়ে যেতে হবে। এইগুলো বলে একটা কথা আমি বারবার বলবো, এটা হুম হুম। নতুন ভারত। এইখানে কোনো রকম ভাবে কোনো কিছু যদি হয়ে থাকে, রেয়াত হবে। না সত্যি, যে ঘটনা ঘটেছে এটা নিয়ে রাজনীতি কথা নয়, কিন্তু কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে, একদম বলা যেতে পারে সর্দার বল্লভভাই প্যাটেল যে এয়ারপোর্ট, তার পাশে এত কাছে 5 তলা বিল্ডিং, প্রশ্ন তো সেখানে আসছে। আর রতনবাবুর কাছে আসি। এবং আর একটা কথা, এখানে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীও মারা গিয়েছেন। হুম হুম হুম, বিজয় রূপানী, সেটাও হ্যাঁ তো তিনিও ছিলেন। আমাদের আমাদের এইখান ঠিক থেকে ঠিক বলুন কত যন্ত্রণা, কত ইয়ে, এবং সেলিব্রিটিও মারা গিয়েছেন। তো ঠিক। সেইটা নয়, কিন্তু এইখানে এই ইয়েতে কত দামি এবং বিদেশির যারা যাত্রী তারাও রয়েছেন। তো এখানে এটা দেখুন, এখানে তো একটা তদন্ত প্রক্রিয়া চলবে, তো একটু সময় দিন। বেশ বেশ। রতনবাবু, 265 জন মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও প্রায় আহত 50 জন, যারা চিকিৎসাধীন রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনার কারণ তো তদন্তে নিশ্চয়ই উঠে আসবে, আমরা তার জন্য অপেক্ষা করব। কিন্তু যদি একটু আমরা যদি ব্যাখ্যায় যাই, এই বলে কয়েক বছর কিছুদিন আগে পেহেলগাঁও হামলার পর যেটা সামনে এসছে, যে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর দায়িত্বে কিন্তু ছিল তুরস্কের বিভিন্ন সংস্থা। আহ, ফলে সেটাও কিন্তু একটা প্রশ্ন অনেক দিক থেকে উঠে আসছে। আপনার কাছে একটু জানতে চাইবো, কোনো কি নাশকতার সম্ভাবনা দেখতে পাচ্ছেন নাকি যান্ত্রিক ত্রুটি এখানে, রতনবাবু? শোনা যাচ্ছে রতনবাবু? হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রথমে ট্রাইব টিভি চ্যানেলে আপনারা যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুভ আজকে সন্ধ্যা। রাজনীতি করার জায়গা বিষয় নয়। নয়। ঠিক। হ্যাঁ, 265টা জীবন চলে গেল দুর্ঘটনায়, এবং তাতে আমরা খুবই মর্মাহত এবং শোকাহত, এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা, এবং তাদের পাশে আমরা আছি, যে যেরকম ভাবে পারবো আমরা সবাই সবার পাশে দাঁড়াবো। কিন্তু প্রশ্ন অনেকগুলো এখানে এসেই যায়, যে যে বিমানের এত তার গুডউইল, বা এর আগেও অনেক হয়েছে, কিন্তু হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যার জন্য প্লেনটা ক্র্যাশ হয়ে গেল ল্যান্ডিং এর পরে? আপনি একটা পরিসংখ্যান দেখাচ্ছিলেন যে আমেরিকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে, আর ভারতবর্ষে মাত্র 96 বার ঘটেছে, কিন্তু তার সাথে সাথে একটু এরকম একটা রতনবাবু একটু থামাবো আপনাকে। আমাদের মধ্যে ইতিমধ্যে এসছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, আপনাকে স্বাগত জানাই টাইটি ভবনে। বেশ, বলুন রতনবাবু। বলি, আমেরিকাতে দুর্ঘটনা ঘটেছে 868 বার। আপনি পরিসংখ্যান দেখালেন সবচেয়ে হুম বেশি হুম। আমেরিকা যুক্তরাষ্ট্রে। আর হচ্ছে তার পাশাপাশি আর একটা পরিসংখ্যান আপনাকে বলি, বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে বেশি যে আপনার টেক অফের সময়,
যখন প্লেনটা টেক আপ করে তখনই কিন্তু দুর্ঘটনাগুলো দুর্ঘটনাগুলো বেশি ঘটেছে। ঘটেছে। হ্যাঁ, যখন যখন ল্যান্ডিং এর সময় যখন যখন ল্যান্ডিং হয় তখন, আর যখন টেক আপ হয় তখন কিন্তু তার পার্সেন্টেজ খুবই কম, 10% দেখা গেছে যে এরকম দুর্ঘটনা ঘটেছে। তাতে ভারতের মধ্যে সেরকম কোনো ঘটনা ঘটেনি এটা ছাড়া। তো পাশাপাশি কিছুদিন আগে যেটা আমরা দেখেছি যে পেহেলগাঁতে প্রতিনিধি দল গেছিল বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু তারা যখন ওখানে থেকে আসে তখন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে প্লেনটা, কিন্তু তারপরেও পাইলটে পাকিস্তানে তারা নামতে দেয়নি, পাইলটের দক্ষতাতে সেই প্লেন কিন্তু ফিরে আসে। সবচেয়ে একটা মানে দুঃখের কথা কি জানেন, আজকে দেখছিলাম আপনাদের এই চ্যানেলেই যে যে পাইলট ছিলেন তার মা নেই, বাবা আছে বেঁচে, 88 বছর বয়স, একটাই ছেলে, সেই ছেলেটাও মারা গেছে। তো মানে এই যে বিষম যন্ত্রণা তিনি নিয়ে আছেন। আর আর এই ব্যাপারে আরেকটু বলি যে দেখুন, আমরা আমরা বিশ্বগুরু হতে চাই না, আমরা তখনই বিশ্বগুরু হব যখন আমরা আমরা নিজেদের নিরাপত্তা একদম সঠিকভাবে সুনিশ্চিত করতে পারবো। একটা দুর্ঘটনা এটা যেরকম হয়েছে, পাশাপাশি সত্যেন বাবু, আমি দুর্ঘটনায় ধরে নিলাম ইঞ্জিন গন্ডগোল বা কিছু, সে তদন্তের পরে বেরিয়ে আসবে। আমরা পরপর কতগুলো ঘটনা যদি দেখি, যে দেখুন ট্রেনের যে অ্যাক্সিডেন্ট গুলো, ট্রেনের অ্যাক্সিডেন্ট ঘটছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তাঘাটগুলোর অবস্থা কি অবস্থা হয়ে আছে, এই যে বিভিন্ন কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দায় ঝেড়ে দিতে পারি না। কারণ এই পাশাপাশি দেখুন, লন্ডন শহরটা তৈরি হয়েছে প্রায় 1000 বছরেরও পুরনো শহর। আজকে যে লন্ডন শহরটাকে দেখছি আমরা, যে সেই শহর, আমি যদি মনে করি যে 5 বছরের মধ্যে আমি লন্ডনের মতো উন্নত শহর হয়ে যাব, সবার থেকে শ্রেষ্ঠ হয়ে যাব, কিন্তু ডেভেলপমেন্ট তো সেইভাবে হয় না। ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয় এবং তার নিজস্ব গতিতেই হয়। আজকে ভারতবর্ষের যেরকম আপনি যে রাস্তাঘাটগুলো দেখুন, যে প্রতিদিন প্রতিদিন যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে গতকালকেও বলেছিলাম সত্যেন্দ্রবাবু, যে দেখুন, না জানা একটা বড় কারণ। আমি যদি পথ নিরাপত্তা বা আমার মধ্যে যদি সেই এই মানে ড্রাইভারির ব্যাপারগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আমি অনায়াসে একটা গাড়িকে খাদের মধ্যে ফেলে দিতে পারি। সবচেয়ে দুঃখের বিষয় যে আজকে যে সমস্ত মারা গেছে যাত্রীরা, তাদের ডিএনএ টেস্ট করার জন্য মানুষ দাঁড়িয়ে আছে হাসপাতালের বাইরে, এবং ডাক্তার এমনও বলছে যে তাদের একটা চেহারা তো কিছু পুরে ছাই হয়ে গেছে, শুধুমাত্র দাঁত, একটা দাঁত তুলে তা দিয়ে ডিএনএ টেস্ট করা হচ্ছে যে এটা তাদের পরিবারের কোনো সদস্য কিনা। যে এরকম একটা ঘটনা। যে আর পরিমাণ একটা ফুয়েল ঘটনা ছিল সবচেয়ে, ঝলসে যাওয়া হ্যাঁ স্বাভাবিক। একদম না, আর একটা ঘটনা সতীশ বাবু দেখুন, যে মৃত্যু মানুষকে কিভাবে আসে, মৃত্যু মানুষের যে সমস্ত ছাত্ররা ওখানে ডাক্তারি পড়াশোনা করতে গেছে, দুপুর বেলাতে তারা খাবার টেবিলে বসেছে, তারা কল্পনাও করতে পারেনি যে তাদের উপরে এসে বিমানটা ক্র্যাশ হবে। আর আপনি যেটা বড় প্রশ্ন এখানে তুলে দিলেন, স্বাভাবিক, আমি একটা দিয়ে আর একটাকে ঢেকে দিব যে কোথায় আহমেদাবাদে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বললেন আমাদের সৌম্যজিৎ বাবু বললেন যে দমদমেও আছে এরকম বিল্ডিং। আর প্রশ্ন সেটা না, কোনোটা কথা বলা মাত্রই আর একটা আমি তুলে দিলাম যে দমদমেও এরকম বিল্ডিং আছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে যে বিল্ডিং গুলো বা যেগুলো হচ্ছে, আজকে যারা পাইলট তাদের মধ্যে থেকে শুনলাম, তারাও বলছে যে অন্তত পক্ষে 5 কিলোমিটার 7 কিলোমিটার এয়ারফোর্সের আশেপাশে 5-7 কিলোমিটারের মধ্যে যেন এরকম ধরনের কোনো বিল্ডিং বা কোনো কারণে যদি প্লেন টেক আপ করতে চায় তার একটা পরিকাঠামো যেন থাকে, এটা কিন্তু তারা বলেছে। কিন্তু সেটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের। আগের সরকার কি করেছে, তার আগের সরকার কি করেছে, প্রশ্ন সেটা না। যে প্রশ্নগুলো যেগুলো উঠে আসছে পাইলটরা যারা বলছে, এইগুলো আমাদের আগামী দিনে সতর্ক হওয়া দরকার। দেখুন, আমাদের নেতা রাহুল গান্ধী বলুন,
আমাদের নেতা অধীর চৌধুরী বলুন বা আমাদের যারা আছে ম্যাডাম সোনিয়া গান্ধী বলুন, সবাই কিন্তু এই বিপদের সময় কিন্তু সবাই শোকাহত, সবাই মর্মাহত। এখানে কিন্তু কোনো রাজনীতির ব্যাপার নাই, রাজনীতি, কারণ ঠিক গোটা দেশ আজকে শোকাহত। আজকে সমস্ত প্রোগ্রাম সমস্ত সবকিছু বাদ দিয়ে দিয়েছি, কিন্তু পাশাপাশি আমরা দেখছি সতীশ বাবু এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুলসী গাছ নিয়ে রাস্তায় নেমে পড়েছে। ভাবা যায় বেশ বেশ ভারতবর্ষের বেশ মানে আসবো 265 আসবো জন রতনবাবু, মারা গেল, একটু আর আমরা দেখছি বাংলাতে তুলসী গাছ নিয়ে রাস্তায় নেমে পড়েছে। অদ্ভুত বেশ ব্যাপার, তাদেরকে একটু স্পর্শ করে না এত মানুষের বেশ জীবন। বেশ রতনবাবু রতনদা, আসবো, আপনার বাড়িতে একটু তুলসী গাছ নেই? আপনার আসবো আসবো বাড়িতে তুলসী সঞ্জিত বাবু, গাছ আপনাকে নেই? সময় দেবো, না, একটু অবশ্যই সুকান্ত আছে, বাবুর কাছে আসবো, অবশ্যই আছে, কিন্তু এই আসবো যে এতগুলো রতনবাবু, মানুষ মারা গেল, আপনাকে সময় বলুন দেবো, তো, একটু সুকান্ত তুলসী বাবুর কাছে গাছ জানবো, তো একটা সাইডে রাখা অত্যন্ত যেতে পারে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিনের জানার, জন্য। যে সুকান্ত বাবু, ইতিমধ্যে ব্ল্যাক বক্স কিন্তু উদ্ধার হয়েছে, এই বলা যায় কি কারণে দুর্ঘটনা ঘটলো, কতটা বিষয় সামনে আসার সম্ভাবনা রয়েছে সুকান্ত বাবু? দেখুন সত্যদা, আমার মনে হয় ব্ল্যাক বক্স তো সবকিছুর দিক নির্দেশনা করবে। মানে ব্ল্যাক বক্সে কতটা উচ্চতায় প্লেন উঠছিল, গতি কতটা ছিল, ঠিক, কি ধরনের শব্দ তখন ককপিট থেকে পাইলট কো পাইলটদের মধ্যে মানে কথোপকথন হয়েছে, কথোপকথন, বিভিন্ন অ্যালার্মের আওয়াজ সবকিছু পাওয়া যাবে। এবং আরেকটি বড় ঘটনা, যিনি বেঁচে গেছেন, মানে নিজে সার্ভাইভ করেছেন, তিনি কিন্তু বলেছেন যে যখনই প্লেনটা টেক অফ করতে গিয়েছিল তার আগেই কিছু সমস্যা প্লেনে ছিল। আর কিছু ভিডিও থেকে আমরা পেয়েছি যে ওখানে বেসিক্যালি এসি কাজ করছিল না, বিভিন্ন সুইচ গুলো কাজ করছিল না, কেবিন ক্রুকে ডাকবার যে সুইচ বা অ্যালার্ম গুলো সেগুলো কাজ করছিল না। যখন টেক অফ করার সময় কিছু সবুজ এবং সাদা আলো জ্বলে ওঠে। এবং আমাদের এটা ভাবা দরকার যে তখন থেকে কিন্তু এর সমস্যা ছিল। এবং তিনি যেটা বলেছেন যে সময়টা কিন্তু তারা পায়নি, যে যে সময়টা বেসিক্যালি মানে ওখান থেকে বেরোনোর প্রয়োজন ছিল, মানে বেরোতে পারতো, সেই সময়টা পাইলট পায়নি। এবং পাইলট হচ্ছে মে ডে যখন বলেছে এতটুকুই বলতে পেরেছে। বলতে মে পেরেছি, ডে বলার পর পাইলট বলতে পারে তার অবস্থান, তার কি সমস্যা, কি হতে পারে, এটা বলার জায়গাটা পরবর্তী স্টেপটা পাইলট নিতে পারেনি। নিতে পারেনি, এবার যেটা অনেকেই বলেছে যে আহমেদাবাদের ওই মানে এয়ারপোর্টে প্রচুর পাখি রয়েছে, পাখি সব জায়গায় রয়েছে, এবং পাখিটা কিন্তু বড় ফ্যাক্টর। এই ইঞ্জিনের মধ্যে যদি একটা পাখি ঢুকে যায়, এবং তখন কি হয়, যখন যতটুকু আমি দেখেছি বা বুঝতে পেরেছি বা বিভিন্ন জায়গা থেকে শুনেছি, প্লেন টেক অফের পরে খুব বেশি কিন্তু বললো স্পিডটা ছিল না, এবং মনে হচ্ছিল গাড়ি অনেক সময় হয় না যে মনে হচ্ছে যে গাড়ি ঠিক মতো চলছে না, ওনার তাই মনে হচ্ছিল। এবং তার তার বলে যখন তারা জোর দেওয়া হয় তখন সে যে উচ্চতায় থাকা প্রয়োজন, প্রয়োজন, মানে সে হচ্ছে নিতে প্লেনটি, পারেনি, সেই প্লেনটা কিন্তু ওই সময়টায় পাখিটা ঢুকে যায় এবং ইঞ্জিনটাকে আপাতত যেটা বোঝা যাচ্ছে, এবং এয়ারফোর্সের যারা যারা বিদগ্ধ মানুষ রয়েছে তারাই বলছে। সুতরাং পাখি বড় বিষয় নয়, বিষয়টা হলো তার আগে 10 থেকে 11 বছর, আমি যদি ভুল করি প্যানেলে যারা আছেন আমাকে কারেক্ট করে দেবেন, এটা 10 বছর হয়ে গেল ওই প্লেনটি। এতদিন এই প্লেনটি দিল্লি থেকে আহমেদাবাদে আসলো, এই প্লেনেই অনেকে মেলবর্নে গিয়েছে। এত পুরনো প্লেন, যেখান থেকে টাটা আসার পর আশা করা গেছিল যে টিকিটের দাম কমিয়ে, আমরা হয়তো সিনেমায় অক্ষয় কুমারের সিনেমা দেখেছি যেখান থেকে একটা এয়ারলাইন্স এর নাম বলছি না, যে এয়ারলাইন্স উঠে এসেছিল গরিব মানুষদের জন্য, সবাই যেন প্লেনে উঠতে পারে। কিন্তু এর মাধ্যমে কম্প্রোমাইজ কাদের করা হলো, যাদের যে ডাক্তার তার মিসেস, সরি, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মিসেস ডাক্তার, সে প্রথমবার লন্ডন এত কষ্ট করে সব কাগজপত্র ঠিক করে ছেলে মেয়েদের স্কুলে কিভাবে ট্রান্সফার করা যায় সেটা করে যখন সে লন্ডনে যেতে চাইলো, মাত্র 2 মিনিটের মধ্যে সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। রতন বাবু বলছিলেন একদম সত্যি কথা, যারা আজকে তাদের নিজেদের লোকদের হারালেন তারা একমাত্র জানেন কতটা বিভৎস এটা। এবং সবচেয়ে বড় কথা সত্যজিৎ দা, যে আমি এটাই বারবার বলছি যে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টকে আরো বেশি এই বিষয়ে নজর দিতে হবে। এবং যখনই কোনো টেকনিক্যাল প্রবলেম থাকছে, আমার প্রবলেমটা এই জায়গাটাই, যখন এই টেকনিক্যাল প্রবলেম ছিল তাহলে সে বিষয়ে কেন মেনটেনেন্স করা হলো না, মানে জিরো মেনটেনেন্সে চলছে। এমন অনেকে বলেছে এই প্লেনগুলো এয়ার ইন্ডিয়া জিরো মেনটেনেন্সে চলছে, কারণ এগুলো দেখো এত
বড় একটা দূরের একটা ডেস্টিনেশন, তার এতগুলো লুপহলস থাকবে। তার মানে এই যে 240 জন বা তার বেশি মারা গেলেন, এর হিসেব তো আমাদের সরকারকে দিতে হবে। এবং যিনি বেঁচে গেলেন তিনি তো ভগবানের মানে অশেষ কৃপা, তিনি বেঁচে গেছেন। কিন্তু আমি আবারও বলছি, এটা তো ব্ল্যাক বক্সটা আসবে, ব্ল্যাক বক্স থেকে নিশ্চিত অনেক কিছু বেরিয়ে আসবে। তার সঙ্গে আবারও বলছি, তার সঙ্গে যেটা হচ্ছে যে লন্ডন থেকে যে টিম আসবে, যারা এটাকে তৈরি করে তারাও আসবে, তারা অলরেডি চলে এসছে। সুতরাং সব মিলিয়ে তদন্ত করে সত্যজিৎদার যতক্ষণ না রিপোর্ট আসছে, আমি মনে করি এগুলো অ্যাজাম্পশন যে পাখি ঢুকে যেতে পারে। কিন্তু দুটো ইঞ্জিন একসাথে বিকল হওয়া, বিকল হয়ে যাওয়া, এটা জানি কোথাও গিয়ে খটকা লেগে আছে। খটকা লেগে আছে, সেটাই। আর যে ইঞ্জিন রয়েছে এই বোয়িং, বলে যে বোয়িং 787, যেটা কিন্তু আমেরিকায় তৈরি, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। এই বোয়িং 787 কিন্তু বারবার বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে এবং উপযুক্ত তদন্ত কিন্তু হয়নি, এটাও কিন্তু বারবার আসছে কথাটি। সঞ্জিত বাবু, সঞ্জিত বাবু, আসবো আপনার কাছে। রাজনীতি করার বিষয় নয়, সত্যি যে ঘটনা ঘটেছে রাজনীতি করার বিষয় নয়, কিন্তু যেটা আপনার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যে সরকারের পক্ষ বা কেন্দ্র সরকার, আমরা গেছেন, প্রধানমন্ত্রী গেছেন গুজরাটের মুখে, তিনিও ঘুরেছেন, যে ঘটনা বা এই যে আশেপাশে যে বিমান গুলো রয়েছে, বলা যেতে পারে দমদম এয়ারপোর্ট রয়েছে বা যে সমস্ত এয়ারপোর্টগুলো রয়েছে, যেটা আপনি বলছিলেন যে দমদম এয়ারপোর্টেও রয়েছে আশেপাশে 5 তলার উপরে বিল্ডিং, তো এইগুলো কি সংস্কারের জন্য সরকার পক্ষের উদ্যোগ নেওয়া উচিত নয়? না না, উচিত তো 100 বার, সব সময়ের জন্য। কারণ যেখানে এয়ারপোর্ট থাকবে তার অন্তত পক্ষে 25 কিলোমিটার যা আছে, সেখানে কোন রকম দোতলার বেশি বাড়ি করা যায় না। আপনি দেখুন রাজারহাট, তারপরে মধ্যগ্রাম, এদিকে আপনার দমদমের আশেপাশে প্রচুর এরকম বড় 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 বাড়ি। এবং গুজরাটে যে জায়গাটা হয়েছে সেই জায়গাতেও আছে। এবং এতদিন ধরুন, একটা কথা বলি, কোনো প্লেন যদি ইংল্যান্ড যাচ্ছে, লন্ডন গেল, আবার লন্ডন থেকে এখানে এসে ফিরে এলো, সুস্থ সুন্দর ভাবে চলে গেলে আমরা কেউ কিন্তু আলোচনা করি না তার মধ্যে কি ছিল না ছিল। নিছকই যদি কোনো দুর্ঘটনায় যদি পড়ে যায়, তখনই আমরা আলোচনা করি। এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা যে আলোচনা করছি তার থেকেও বেশি মৃত্যুঞ্জয়ী রমেশ, মানে মৃত্যুকে জয় করে যিনি ফিরে এলেন, মৃত্যুঞ্জয়ী রমেশ, তিনি কিন্তু প্রকৃত অর্থে সত্যটা বলতে পারবেন, কারণ তিনি প্রকৃতদর্শী এবং তিনি সেই প্লেনে ছিলেন, অতজনের মৃত্যুবরণের পরেও তিনি বেঁচেছেন। তো সেইখান থেকে আর একটা কথা আমি বলি, যদি 10 বছর বা 12 বছর হয়ে যায়, যদি দুর্ঘটনার কবলে পড়ে তখনই তার নিয়ে সমালোচনা বা কথা হয়। কিন্তু যদি দুর্ঘটনা যদি না ঘটতো, যদি ধরুন এটা সুষ্ঠু স্বাভাবিক ভাবে যদি চলতো, তাহলে কিন্তু এত সমালোচনা হতো না। কিন্তু এইখান থেকে দেখতে হবে, এটা কিন্তু নতুন ভারত। আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কিভাবে আজকে সারাটা দিন প্রত্যেকটা চ্যানেলে দেখিয়েছে, আপনারাও দেখিয়েছেন, কিভাবে তার প্রত্যেকটা কাজকে বন্ধ রেখে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এটা তো দেখতে হবে। প্রধানমন্ত্রী তাদের পাশে গেছেন, কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পৌঁছে গেছেন। তো ধরুন একটা জিনিস ঘটনা ঘটেছে, আমি বলছি আমরাও তো মর্মাহত, আমরাও তো তাদের পরিবারের প্রতি শোকার্তব্য, আমরাও সবকিছু জানাচ্ছি। কিন্তু সেখান থেকে ধরুন এটা সব নয়, যারা মারা গেছেন তাদের পরিবারের এখন স্বজন হারা। তো এখানে আমরা যারা সমালোচনা করছি, যেটা আমরা আলোচনা করছি, সেই জায়গাটা থেকে একটা জিনিস পরিষ্কার, দুর্ঘটনা ঘটলেই তো এইরকম জাতীয় হয়। তো আমাদের সচেতন হতে হবে, আমাদের প্রত্যেকটা সরকারকেই সচেতন হতে হবে। আর একটা জিনিস, যে প্রশ্নটা আপনি খুব সুন্দরভাবে তুলেছেন, তার একটা উত্তর দিতে চাই। যদি ধরুন আজকে যদি এখানে যদি বাড়িঘর যদি এয়ারপোর্টের পাশে যদি ভাঙা বা সংস্কার শুরু হয়ে যায়, তাহলে তো দিদিমণি রাস্তায় নেমে পড়বে, হাহাকার করবে, শুরু করবে কোথা থেকে। মেট্রো রেলের জন্য জমি পাওয়া যায় না, অন্য জায়গায় কিছু করতে পারা যায় না, তো সেখানে উন্নয়ন বলে কোনো রকম কথা নেই। উনি যেটা বলবেন সেটাই। এটা গুজরাট হয়েছে বলেই এত বড় প্রশ্ন উঠছে, এত কথা হচ্ছে। তো সেইখান থেকে একটা কথা যদি দৃষ্টি ঘোরান, তাহলে দেখবেন অন্যান্য কংগ্রেস শাসিত অঞ্চলে বলুন আর আমাদের এই দিদিমণি সরকারি বলুন, তো সেখানে সব জায়গাতেই এরকম আছে। কিন্তু দুর্ঘটনা না ঘটলে কেউ তো কথা বলে না, সেখানে প্রকাশ পায় না। আমরা চাই যাতে এই রকম ঘটনা এইরকম ভাবে আলোচনা যাতে না করতে হয়।
বেশ বেশ প্রত্যেকে বেশ বেশ সুন্দরভাবে সুন্দরবাবু। যাতায়াত করুক, এই বেশ এই রতনবাবু ছোট করে বলি খুব বলুন। হ্যাঁ, হ্যাঁ, ছোট করেই বলি যে হ্যাঁ মানে সম্মজিৎ বাবু বারবার নতুন ভারত নতুন ভারত বলছেন, তো শুনতে ভালো লাগছে নতুন ভারত। হঠাৎ করে ভারত নতুন হয়ে যায়, আগে পুরনো ভারত। পুরনো ভারতে পুরনো জিনিস হতেই পারে, কোনো ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এই নতুন ভারতে, নতুন ভারত যখন কথাটা বারবার বলছেন, তাহলে নতুন ভারতে এই যে ঘটনাগুলো হচ্ছে, তো আধুনিক ভারত বা নতুন ভারতে যদি এই ঘটনাগুলো আরো কম কম হয় বা কমানো যায়, আমরা তো সেটাই চাই। আমরা নতুনের দিকে কেন ঝুঁকি? যে পুরনো জিনিস, আজকে বলছিলেন সুকান্ত বাবু বলছিলেন যে 10 বছরের পুরনো প্লেনটা এখনো চলছে নতুন ভারতে, এরকম 20 বছরের পুরনো রেলটা এখনো নতুন ভারতে চলছে। তো যিনি আছেন আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী, ও আমি বলবো ইয়েকে সৌম্যজিৎ বাবুকে যে ওনাকে একটু বলুন যে যেরকম আপনার যেরকম ওই বন্দে ভারত ট্রেন দেওয়া হয়েছে বা এরকম বুলেট ট্রেন বা নতুন ভারতের নতুন জিনিস হোক, কিন্তু তার নিরাপত্তাটাও যেন নতুনের মতো হয়, নতুনের মতো যেন মানুষও তারা তাদের নিরাপত্তাটা পায়, আমরা এটা আশা করি। দেখুন আজকে আজকে যেই ঘটনাটা ঘটলো, এখানে নতুন পুরনোর ব্যাপার নাই, এখানে ব্যাপারটা হচ্ছে যে নিশ্চয়ই কোনো কারণে গন্ডগোলের জন্য হয়েছে, যেটা যেটা পাখির কথা বলছিলেন সুকান্ত বাবু, যে ইঞ্জিনটা এরকমই উন্নত মানের, আমি যেটা শুনেছি যে সেখানে পাখিগুলো কোনো ব্যাপার না, এবং তার এতটাই মানে উন্নত মানের ইঞ্জিন পরিকাঠামো, কিন্তু হয়তো দেখা গেল যে ইঞ্জিনের গন্ডগোলের জন্য এই ঘটনাটা ঘটেছে, পরে আমরা জানতে পারলাম। কিন্তু কি হবে সত্যজিৎ বাবু, 265টা জীবন তো চলে গেল। আমি আগে কেন জানতে পারছি না? যাদের দায়িত্ব যাদের কর্তব্য ছিল, বলতে গেলে বলা হবে যে রাজনীতি করছি না, যাদের দায়িত্ব যাদের কর্তব্য, যারা সেই সেই ভাবে তারা ট্রেনিং করে এসছে, কেন তারা সেইভাবে গ্যারেন্টি দিতে পারছে না নতুন ভারতে? সেটাই হচ্ছে বড় প্রশ্ন। যাই হোক, এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, আমরা বেশ সেটাই বেশ মানে আশা করব। বেশ সুকান্তবাবু, এই যে বোয়িং যে সংস্থা আমেরিকার 787 এই সংস্থার হাত থেকে প্রথম বিমান কেনে প্রথম কাস্টমার যদি বলি জাপান, এবার এয়ার ইন্ডিয়া 68টি কিন্তু কিনেছিল, এবং সেই বোয়িং নিয়ে কিন্তু সমালোচনা বারবার হচ্ছে। আমরা যদি আমেরিকার বিমান দুর্ঘটনাগুলো দেখি, সেখানেও তো বোয়িংয়ের একটা ভূমিকা রয়েছে। জাপানের ক্ষেত্রে চায়নাতে কিছুদিন আগে যে বিমান দুর্ঘটনা ঘটলো, সেখানেও কিন্তু এই বোয়িংয়ের বলা যায়, এবারেও কিন্তু সেই। তো আমরা যে এয়ার ইন্ডিয়ার যে ড্রিম লাইন, যেটা 171 যেটা দুর্ঘটনা কবলে পড়েছে, এখানেও কিন্তু বোয়িংয়ের সংস্থাই কিন্তু জড়িত। তো এই বোয়িং নিয়ে দেখো যখন বারবার বোয়িং, সমালোচনা, হ্যাঁ বলুন। সত্যটা বোয়িং এর যারা আধিকারিক তারা তো এসছেন, এবার ঘটনা হচ্ছে তদন্ত তো হবে, আমি সেটা মেনে নিলাম। সৌমজিৎ বাবু যেটা বলছেন, যশস্বী প্রধানমন্ত্রী তিনি আজকে ছিলেন, আমার কথা হচ্ছে তিনি তো প্রধানমন্ত্রী, মানে হচ্ছে তিনি সকলের প্রধানমন্ত্রী, তার কাজই তো যাওয়া, এবং তার কখন যাওয়া প্রয়োজন তখনই গিয়েছেন, এবং সেটা খুব খুব গুরুত্বপূর্ণ কাজ নয়। একটা পুরনো 10 বছরের মানে কি বলবো প্লেন, এবং সেটা জিরো মেনটেনেন্স, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তৃতীয় হচ্ছে যেগুলো বেরিয়ে আসছে সেগুলো খুব অত্যন্ত ভয়ানক। আপনি যেটা বলছেন যে এই ইঞ্জিন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এবার এই একই প্লেনকে 3-4 বার একদিনে ব্যবহার করলে, সেই প্লেনটি ধরুন সত্যজিৎ একটা আপনি বাস কিনলেন, একটা বাস কিনে আপনি কি করলেন, একটা রুট ভাগ করে নিলেন, এবং রুটটা ভাগ করে ঠিক করলেন যে ঠিক আছে আমরা তাহলে ওই বাসটাকে আবার চালিয়ে দেখব, মানে ওই সারাদিনে 5টার পরে আবার বাসটা চলবে, দেখবে বাসটার ইঞ্জিন কিন্তু গরম হবে, আমি যতটুকু জানি। এবার এত বড় টেকনোলজি উন্নত হয়েছে, রতন দা যেটা বলেন একদমই সত্যি কথা। এখন কিন্তু এই পাখি বা এইগুলো কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না, কিন্তু এই জায়গাতে যেটা হয়েছে যে প্রথম থেকেই যখন মেডে বলার পর পাইলট সুযোগ পায়নি, তাহলে ধরেই নিতে হবে তার পরিস্থিতি কিরকম ছিল, মানে ফুল ফ্লেজে প্লেনটা ওড়ার জায়গায় ছিল না। এবং ভারত ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর এটা দায়িত্ব, তাকে ভিজিটে আসার দায়িত্ব না, দায়িত্বটা একটা ভালো, যখন এত টাকা আপনারা ফেয়ার চার্জ করেন, যখন পেহেলগামের বৈস্ফোরণের ঘটনা ঘটলো, এয়ার ফেয়ার কতটা বাড়ানো হয়েছিল, সে সময় ভারত সরকার কোথায় চুপ ছিল? সেই সময় বৈস্ফোরণ থেকে যারা এসেছে, আমার চেনা জানা লোক এসেছে, তাদের বললো এয়ার ফেয়ার দ্বিগুণ হয়ে গেছে।
তাহলে আজকে সেই জায়গায় যদি পরিষেবা নাগরিকরা না পায়, আমি তো মনে করি কনজিউমার অ্যাফেয়ার্স এর অধীনে কেসও করা প্রয়োজন। কারণ যাদের আজকে বাড়ির লোক গেছে তাদের, সৌম্যজিৎ বাবু এখানে যশস্বী বলবেন, অনেক কিছু বলবেন, তাদের দেহ পুড়ে গিয়েছে, সিভিল হাসপাতালের পাশে শুধু বাইরে শুধু কান্নার রোল। তারা ডিএনএ টেস্ট করার জন্য প্রস্তুত আজকের দিনে। হ্যাঁ, দুর্ঘটনা হতে পারে, কিন্তু পেহেলগাম থেকে শুরু করে, এক স্ট্যাম্পেড থেকে শুরু করে একের পর এক ঘটনা আমরা দেখছি। অন্তর্ঘাত যদি থাকে, যদি বেরিয়ে আসে তাহলে ঠিক আছে, কিন্তু অন্তর্ঘাত যদি না বেরিয়ে আসে, এই যাত্রী যারা আজকে একটা নতুন স্বপ্ন দেখার চেষ্টা করেছিল, যে ছোট ছোট বাচ্চা খুদেরা, তাদের জীবন আজকে শেষ। সুতরাং আজকে আমার ওই কতগুলো মানে এয়ারপোর্টের পাশে দ্বিতল না তৃতল না কততল বানানো হবে, সেটা তো দেখবে সেখানকার প্রশাসন। শুধুমাত্র নতুন ভারত যদি হয়, নতুন ভারত তো প্রযুক্তির ভারত, নতুন ভারত তো উন্নয়নের ভারত, নতুন ভারত তো নতুন ভাবে তৈরি হওয়ার ভারত। এই ভারত যদি একটা প্লেন এতগুলো মানুষকে যাত্রীবাহী প্লেনে মারা যায়, তারপর ক্ষতিপূরণ দেওয়ার পর বলে এটা নতুন ভারত, সেই সেই সরকারকে অবশ্যই উত্তর দেওয়া উচিত। সরকার দে আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। কোন যশস্বী পদশ্রী, আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি, অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি, ইন্দিরা গান্ধীকে দেখেছি। আমাদের এত নাম করানোর প্রয়োজন নেই। আপনারা চেষ্টা করুন, যেটা মূল সমস্যা, এয়ারলাইন্সের সমস্যা বহুদিনের, সেই সমস্যাটা মিটিয়ে আনুন, মিটিগেট করুন, কম্প্রোমাইজটা করা বন্ধ করুন। আচ্ছা, বোয়িং এর এই যে সংস্থা, যার বিমান, সেখানে তো বারবার দুর্ঘটনা কবলে পড়েছে। যদি বলি এই সংস্থাকে ক্ষতির মুখেও কিন্তু পড়তে হয়েছে। রীতিমতো আমেরিকার আদালত বেশ কয়েকশো মিলিয়ন টাকা কিন্তু ক্ষতিপূরণ চেয়েছে, দিতে বাধ্য হয়েছিল এই সংস্থা, বোয়িং সংস্থা, এবং সেই বারবার দুর্ঘটনা কবলে। তো এখানে কিন্তু বোয়িং সংস্থার কি, আবার একটু যদি যোগ করি, এতটাই পাওয়ারফুল, এদের বিরুদ্ধে এখন তদন্ত হলে সে তদন্ত সঠিকভাবে হয় না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু একবার কিন্তু ক্ষতিপূরণদেরকে দিতে হয়েছিল। একটু বোয়িং সম্বন্ধে আপনাকে জানতে চাইবো। সত্যিই না, আমি একটা প্রশ্ন উত্তর দেবো। আসবো আপনার কাছে, সুকান্ত আসবো। দা, একটু 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 সুকান্তবাবুর কথা, বোয়িংটা শুনি, বলুন। দেখুন, এই যে আপনি যেটা বললেন, যেমন আমাদের হয় না যে একটা সরকার যখন সবকিছু চালনা করলো, এটা মানতে হবে যে যেহেতু বৈশরণের এত বড় অ্যাটাকের পর, অপারেশন সিঁদুর হওয়ার পর কারো কারো এক মধ্যস্থতায় সেটা বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ক্ষমতাশালী রাষ্ট্রগুলো এখনো কিন্তু নিরাপত্তা পরিষদ সহ বহু জায়গায় তার ক্ষমতার বিস্তার করেছে, এবং দেখা যায় পাকিস্তানকে অস্থায়ী সদস্য হিসেবে রাখা হচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা প্রতিযোগিতা। একই রকম ভাবে বোয়িং এর প্রতিপত্তি এতটাই মানে বেশি, মানে ওরা বেসিক্যালি আমেরিকার যত ইন্টারেস্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে যুক্ত। এবং বারাক ওবামা সময়ে কিছুটা তিনি চেষ্টা করেছিলেন এদেরকে ওয়ার্নিং দিয়ে আলোচনা করে করবার, কিন্তু এরা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এত অর্থের বহর এবং আইনগত দিক থেকেও খুব বেশি নিজের দেশে কিছু করতে পারছে না, আর অন্য দেশ কি করবে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেলে তাদের দুটো হাত বাঁধা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় দুটো দেশ, বিবদমান দেশ মেনে নিতেও পারে, আবার নাও পারে। মানে আগে রতনদাকে আর সৌম্যজিৎ বাবুকে ঠিক করতে হবে যে হ্যাঁ, আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় মেনে নেব। তার মানে এরকম ঘটনা কোনোদিনও বোয়িং করবে না। তাহলে বোয়িং এর সমস্ত প্রতিপত্তি কিন্তু এরা হচ্ছে স্বার্থান্বেষী গোষ্ঠী হিসেবে, এবং পাবলিক পলিসিকেও প্রভাবিত করে। সত্যজিৎ দা, তুমি কোথায়, মানে এটা বেসিক্যালি নির্বাচনকেও প্রভাবিত করে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব একটা এই বিষয়ে এখনো অব্দি কোনো বক্তব্য রাখে। কিছুদিন আগে চীনের যে বিমান দুর্ঘটনা ঘটলো, সেখানে কিন্তু এই বোয়িংয়েরই ছিল। চীনও কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি, বরঞ্চ নীরব থেকেছে। এবারেও সেই বোয়িং। সুমিত বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, ছোট আমি করে, যেটা খুব ছোট করে। আমি একবারে ছোট্ট করে বলবো, একবারে ছোট। সেটা হচ্ছে গিয়ে, দেখুন, সমালোচনা তো আমরা করব, কিন্তু একটা জিনিস কি, সবে মাত্র ঘটনা ঘটেছে, আমরা এত তুরন্ত, এত তাড়াতাড়ি এর মধ্যে কাটাছেঁড়া করার সুযোগ মানে শুরু করে দিই না। একটু সময় দিন। নতুন ভারতের যে টেকনোলজি আছে সেখান থেকে অবশ্যই ধরা পড়বে। আর একটা কথা, 10 বছর হয়ে গেলে কি প্লেনটাকে ফেলে দিতে হবে এরমও তো কোনো কথা নয়। যদি তার চলার ক্ষমতা থাকে, তাকে চলতে হবে। তো নতুন ভারতে নতুন করে চলবে। তবে দুর্ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকে
মানে তাদের আত্মার প্রতি সমবেদনা জানিয়েছি, এবং কষ্ট তো এটা সবাইকার হয়। নতুন নতুন ছোট ছোট বাচ্চাদের তাদের স্বপ্ন, তাদের কত কিছু ছিল, তারাও আজকে শেষ হয়ে গেল। তো সেখান থেকে একটা কথা বলবো যে এই ভারতের প্রধানমন্ত্রী এবং এখন এনডিএ সরকার এবং বিজেপি সরকারের উপর আস্থা বিশ্বাস রাখুন। একটার পর একটা ঘটনা ঘটছে, তাকে মোকাবিলা করেও দেশকে এগিয়ে নিয়ে গিয়ে চতুর্থ স্থানে অর্থনৈতিক দিকে নিয়ে চলে গেছে। এসব নিয়ে কোনো অসুবিধা নেই। যশস্বী প্রধানমন্ত্রী আছে, তার উপর বিস্তার রাখুন, দেশ এগিয়ে চলবে। নিছক দুর্ঘটনা যদি ঘটে থাকে তার দায়ভার ঈশ্বরের। বেশ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, প্রত্যেকেই 1 মিনিট করে সময় দেওয়া হবে। একটু রতনবাবুর কাছে আসি। রতনবাবু, 1 মিনিট সময় দেবো আপনার জন্য। আজকের যে ঘটনা রাজনীতির বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এই বিমান দুর্ঘটনা ঘটেছে, যে প্রশ্নগুলো উঠে আসছে, সেই প্রশ্নগুলো কি আদৌ কি কতটা আগামী দিনে কতটা বলি? ফলপ্রসূ হবে? যে প্রশ্ন, হ্যাঁ 1 মিনিট সময় আপনার জন্য, বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলি। দেখুন, আজকে যে উন্নত ভারত বা নতুন ভারতের কথা বলা হচ্ছে, সবচেয়ে বড় কথা কি জানেন? গোটা ভারতবর্ষ জুড়ে কোথাও যেন একটা মানে অসহিষ্ণুতা, একটা অস্থিরতা, একটা মানুষে মানুষে মানে দ্বন্দ্ব, কেউ কারোর সাথে সেইভাবে তারা খোলা মনের মেলামেশাও দেখতে পাচ্ছি না। কোথাও যেন একটা ছন্ন ছাড়া একটা ভাব গোটা দেশ জুড়ে। কোথাও যেন একটা একটা মেরুকরণ, কোথাও যেন একটা জাতপাত, কোথাও যেন একটা ধর্মীয় ব্যাপার, মানে মানে সুস্থ নাই দেশ। তাই কোথাও যেন মনে হচ্ছে যে সেখান থেকে আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা, একে অপরের সাথে মিলে থাকার যে মানসিকতা, কোথাও যেন একটা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। তাই এই যে যেই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে দেখুন, রাজনীতির কোনো প্রশ্ন নাই। আমরা চাই, আমরা বিশ্বগুরু চাই না, আমরা চাই আমাদের দেশের নিরাপত্তা, আমাদের দেশের প্রতিটা মানুষের ভালো, এবং প্রতিটা মানুষ তারা যেন স্বাধীনভাবে তারা তাদের মত প্রকাশ থেকে শুরু করে স্বাধীনভাবে যেন তারা গোটা দেশে ঘুরে বেড়াতে পারে, চলতে পারে, সবকিছু করতে পারে, তারা খাওয়া দাওয়া করতে পারে, সবকিছু করতে পারে। কেন মানুষে মানুষে যেন হিংসা, মানুষে মানুষের যেন বিদ্বেষ, এগুলো যেন সৃষ্টি না হয়। আমার নতুন ভারতের দরকার নাই, আমার আমার যে বেশ ভারত বেশ আছে। বেশ রতনবাবু, বেশ বেশ রতনবাবু। সঞ্জিতবাবু, আপনার সেই উন্নত ভারতের কথাতেই আসি। এই মুহূর্তে ভারত সারা বিশ্বের 4th ইকোনমিক কান্ট্রি। উন্নত ভারতের কথা বলছেন, সেই উন্নয়ন কিন্তু দেশের প্রান্তে এখনো কিন্তু পৌঁছায়নি। কিভাবে পৌঁছাবে? দেখুন, ছোট দেখুন, করে একটা কথা 1 মিনিট প্রথমেই সময়। যেটা বলবো, 1 মিনিটের মতোই দুর্বার গতিতে, দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এখন ভারত, নতুন ভারত। তো তার মধ্যে বিচ্ছিন্ন ঘটনা এবং দুর্ঘটনা আসে, কিছু কিছু সময় তাকে গতির রথ একটু করতে হয়, কিন্তু তারপরেও জানবেন দুর্ঘটনা যদি ঘটে থাকে তার সঠিক তদন্ত হবে, সবকিছু হবে, নতুন ভারতে কাউকেই ছাড়া হবে না। আর একটা কথা হচ্ছে কি, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আস্থা বিশ্বাস সমস্ত কিছু আছে। তো তাকে ভর করে সাধারণ মানুষ থেকে সারা ভারতবর্ষে আপামর জনতা তার উপর বিশ্বাস রাখছে। তো সেই জায়গাটা থেকে নতুন ভারত এগিয়ে চলেছে, ইকোনমিক থেকে এগিয়ে চলেছে, সমস্ত দিক থেকে। আজকে যারা চোখে চোখ রাখতো তারা রাখতে পারছে না। আর যশস্বী প্রধানমন্ত্রী যেখানে দাঁড়িয়ে যাবে তারপর থেকে লাইন শুরু হয়। আর আগের প্রধানমন্ত্রীরা যেখানে দাঁড়াতো পেছনে 50 জনের পেছনে দাঁড়াতো। এটাই হচ্ছে নতুন ভারত। আর দুর্ঘটনায় সবসময়ের জন্য দুর্ঘটনাকে রাজনীতির আঙিনায় নয়, তাদেরকে অন্য আঙিনাকে দেখতে হবে যে দুর্ঘটনা কেন ঘটেছে, তা তদন্ত হওয়া প্রয়োজন, এবং তদন্ত করে তার সঠিক সময় তার উত্তর নিশ্চয়ই হয়ে যাবে। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ সঞ্জিতবাবু। সুকান্তবাবু, একটু আপনাকে জানতে চাইবো যে ইতিমধ্যে যদি আমরা বলি পেহেলগাঁও হামলার পর তুরস্কের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন বিমানবন্দর কিন্তু তুরস্কের বিভিন্ন সংস্থা ছিল। তো সেখানে নাশকতাকে সম্ভাবনা দেখতে পাচ্ছেন সুকান্তবাবু? দেখো, তুরস্ক কিন্তু বহুদিন ধরে কাজ করছে। চুক্তি বাতিল হয়েছে, ঠিক আছে, তুরস্ক এখন পেহেলগাম ইস্যুতে ভারতের বিরুদ্ধে তাদের জায়গা রেখেছে, পাকিস্তানের সপক্ষে রেখেছে, এটা আলাদা বিষয়। কিন্তু তুমি বোয়িং এর দুর্বলতাটা যেটা বললে, সেটা একটা তথ্য আমি অল্প সময়ে বলবো। এয়ার ইনসাইডের তথ্য অনুযায়ী চলতি বছরে বোয়িং 787 বিমানে ইঞ্জিন, গিয়ার, ফ্ল্যাপ এবং কেবিন প্রেসার উচ্চতার সমস্যা হয় 5টি ঘটনা ঘটেছে, এবং খুব নিম্নমানের কিছু মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে। তাহলে এর দায়িত্ব ভারত সরকারকেও নিতে হবে যে তারা বোয়িং কে কেন এই প্রশ্নগুলো করলো না। এর আগে ফ্লাইট A1113 বার্মিংহামের রানওয়েতে
15 মে পৌঁছানোর সময় নোজ গিয়ারে হাইড্রোলিক লিকেজের খবর পাওয়া যায়। এটা আমি একটা তথ্য দিলাম। তারপরেও যদি মানুষ না জাগে, ঘুমিয়ে ঘুমিয়ে যদি নতুন ভারতের স্বপ্ন সৌম্যজিতের বাবুর মতো আমরা দেখি, এরকম আরো অ্যাক্সিডেন্ট হবে। উনি তো বললেন এটা দুর্ভাগ্য, এটা মানে একটা আইসোলেটেড ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। আর তুরস্কের কথাটা এখনই বলা যাচ্ছে না সত্যজিৎ দা, এটা তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে অন্তর্ঘাতের কোনো কথা। বেশ বেশ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। শব্দের কাটাকাটিতে যে কথাটা বলে শেষ করবো তা হচ্ছে, নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে চক্রান্ত রয়েছে। ইতিমধ্যে ব্ল্যাক বক্স সামনে চলে এসেছে তদন্তে, এবার তদন্তে উঠে আসবে আসল ঘটনাটা ঠিক কী কারণে ঘটলো, কেন 265টা প্রাণ চলে গেল, সে সমস্ত কিছু খুব শীঘ্রই সামনে আসবে। সেটা কিন্তু তার জন্য তাকিয়েছে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, কারণ সারা দেশ কিন্তু স্তম্ভিত একটা কারণে, এই আহমেদাবাদে যে দুর্ঘটনা ঘটেছে। দেখতে থাকুন টাইপ টিভি বাংলা। নমস্কার।